দর্শক স্বাগত জানাচ্ছি খান ফলোয়ার্স মিলের সৌজন্যে দীপকতাদের নিয়মিত আয়োজন মাঠের রাজনীতি। মাঠের রাজনীতি আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাত পাকা মনোনীত প্রার্থী জনাব মাওলানা ওবায়দুর রহমান। জনাব ওবায়দুর রহমান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি প্রথমেই দীপকথা বলার দর্শক শ্রোতা এবং প্রিয় ভোলাবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা জনাব ওবায়দুল মুস্তফা, আমরা জানি যে বাংলাদেশ ইসলামী আন্দোলন একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল। আপনারা নিশ্চয়ই আগামীতে সরকার গঠন করবেন, এবং আপনারা যদি সরকার গঠন করেন এবং আপনি যদি ভোলা এক আসন থেকে এমপি মনোনীত হন, তাহলে আপনি ভোলার অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা, এই তিনটি বিষয় নিয়ে আপনি সর্বপ্রথম কোনটি নিয়ে কাজ করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ইসলামী আন্দোলন ইসলাম ভিত্তিক রাজনীতি হলো এটি একটি গণমানুষের দল। আমাদের এই দলের সর্বশ্রেণীর মানুষ এখন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমাদের এই দলের বয়স জানেন যে আপনার 38 বছর হয়েছে। আমরা একটি আদর্শিক ভিত্তির উপর ভিত্তি করে আমরা রাজনীতি করি। ইসলামী আন্দোলন 38 বছর রাজনীতি করলেও এই দেশে কোনো এমপি হয়নি এবং কারোর সাথে কখনো নির্বাচনী জোট বা কোনো দলে যাওয়া হয়নি। এই জন্য যে আমরা এই দেশের গণমানুষের যে চাহিদা, জনগণের যে চাহিদা, সেটাকে আমরা ব্যাপকতর প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি দেশের আনাচে কানাচে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই আদর্শকে লালন করে আমরা এই পর্যন্ত আছি। ইসলামী আন্দোলনের আজকে যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটা 38 বছরের আন্দোলনের ফসল। এখন এদেশের মানুষ চায় যে এই দেশে পীর সাহেব চরমনাই এবং ইসলামী আন্দোলন যে আস্থাভাজন, এটা সর্বজন স্বীকৃত হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশে 54 বছর দেশ স্বাধীন হয়ে এখন 55 বছরে আমরা পদার্পণ করেছি। এই বাংলাদেশে যেটা হয়েছে যে সকল দল যারা ক্ষমতায় ছিল, ঘুরে ফিরে 2-3টি দল, তারা উন্নয়নের নামে রাজনীতি করেছে। আসলে বাংলাদেশে সেভাবে কিভাবে কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের যে আমানতদারি, যে কমিটমেন্ট, সেটা কোনো দল রক্ষা করতে পারেনি। যদি সেটা রক্ষা হতো তাহলে বাংলাদেশ এত পিছিয়ে পড়তো না। আপনি জানেন যে একটি বিশ্বের অন্যান্য দেশ যারা উন্নত রাষ্ট্রের শিখরে গিয়েছে, তারা 20 বছরের একটি মেগা প্রজেক্ট প্ল্যান ধরে, ভিশন 20 ধরে 20 বছরে তারা পৃথিবীর মধ্যে অন্যতম ধনী রাষ্ট্র হয়েছে। আপনি মালয়েশিয়া দেখেন, ভিয়েতনাম, কম্বোডিয়া, আপনি দুবাই দেখেন। কিন্তু আমাদের এদেশে অনেক সম্পদ, অনেক খনিজ সম্পদ, মানব সম্পদ, আমাদের নদী সম্পদ, পাহাড় সম্পদ, এগুলোকে আমরা কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। বিগত সরকারে আপনি দেখেন টিআইবি যে রিপোর্টটি করেছে, সেখানে এসেছে যে বাংলাদেশে যে বরাদ্দ হয় তার 70%-এরই কোনো হিসাব থাকে না, 30%-এর কাজ হয়। তো 30% বরাদ্দ দিয়ে একটি রাষ্ট্র উন্নয়ন হয় কিভাবে? আমরা ইসলামী আন্দোলন এবং আমি ভোলাতে যদি এমপি হই, আপনি যে কথাটি বলেছেন, আমার প্রথম কমিটমেন্ট থাকবে যে রাষ্ট্রের যে আমানতদারি, সেটা বরাদ্দ সঠিক থাকবে। সে কমিটমেন্ট আমরা করতে পারি। আজকে আমানতদারি এবং ইনসাফের রাষ্ট্র যদি না হয়, তাহলে আমরা বারবার পিছিয়ে পড়ব। বাংলাদেশে এখন যেই সংকট, আপনি জানেন যে ব্যাংকের তারল্য সংকট, ডলার নিম্নমুখী, অর্থনৈতিকভাবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। বর্তমানে বাংলাদেশে কোনো ব্যবসা নেই, যুবকদের কর্মসংস্থান নেই, বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি এই রাষ্ট্রের ভিত্তিকে মজবুত করতে, এই রাষ্ট্রকে টেনে তুলতে হয়, তাহলে পীর সাহেব চরমনাই, ইসলাম ভিত্তিক দলগুলো, দেশপ্রেমিক দল ছাড়া আর কোনো আমরা বিকল্প দেখছি না। ভোলায় উন্নত মানের মুড়ি উৎপাদনে অগ্রণী মেসার্স জেকে ট্রেডার্স। প্রোপ্রাইটার জামাল উদ্দিন খানের তত্ত্বাবধানে স্বয়ংক্রিয় মেশিনে স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হয় চিকন ও মোটা 2 ধরনের প্রিমিয়াম মানের মুড়ি। ভোলা থেকে সারা দেশে নিরবিচ্ছিন্ন সরবরাহে ভোক্তাদের আস্থার শীর্ষে তারা। একই সাথে শিল্পনগরী বিসিক খেয়াঘাটে মেসার্স খান ফ্লাওয়ার মিলস দীর্ঘদিন ধরে হরিণমার্কা আটা, ময়দা ও সুজি আধুনিক প্রযুক্তিতে বিশুদ্ধভাবে উৎপাদন করে বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। জনাব ওবায়দুর রহমান, ভোলায় রাজনৈতিক বিবেচন, বেকারত্ব এবং মাদক সমস্যা, প্রশাসনিক অনিয়ম, আপনি যদি এমপি হিসাবে নির্বাচিত হন ভোলা থেকে, তাহলে আপনি সর্বপ্রথম কোন জিনিসটি নিয়ে সবার আগে কাজ করবেন, যদি আমাদেরকে বলতেন? আপনি জানেন যে আমাদের বেকারত্ব সমস্যা, এটা ভোলায় প্রকট। কারণ আমাদের এই এলাকা নদী ভাঙ্গন কবলিত এলাকা। এখানে আপনার এই ভোলার পূর্ব দিকে ইলিশা, কাচিয়া, শিবপুর, ধনিয়া, এগুলো নদী গর্ভে বিলীন যাওয়ার কারণে বেকারত্বের সংখ্যা এখানে অনেক বৃদ্ধি পেয়েছে। অতীতের কোনো সরকার স্থায়ী নদী বাঁধের যে ব্যবস্থা, এটা করতে পারেনি, বেকারত্ব সমস্যা করতে পারেনি। আপনি জানেন যে আমি ভোলা বরিশাল সেতু জাতীয় কমিটির সেক্রেটারি, আমি ভোলা বিডিএফের সভাপতি, বিডিএফের কেন্দ্রীয় নেতা, এবং ভোলার উন্নয়নে যে আবাসনে গ্যাস এবং গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চলের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি।
আমি তো এটা আমি নিজের থেকেই ফিল করতেছি, আমার সময়ের থেকেই আমি বেকারত্ব দেখেছি যে আমার বন্ধু আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে আমাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয় না, রাষ্ট্র সেটা দিতে ব্যর্থ হয়েছে। আমার প্রথম থাকবে যে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা। ভোলায় 1991 সনে গ্যাস উত্তোলন হয়েছে। ভোলায় যদি প্রতি বছর একটি দুইটি করে কলকারখানা বিগত দিনে যারা রাজনীতি করেছে তারা করতো, তাহলে ভোলাতে আজকে শতাধিক মিল কারখানা কলকারখানা যদি হতো, তাহলে এই জেলায় কোনো মানুষ বেকার থাকতো না। আজকে মাদকাসক্ত যেটা হচ্ছে সেটা কেন? বেকারত্ব থেকেই। মানুষের কর্মহীন, মানুষ আজকে যুব সমাজ দিশেহারা, তারা শিক্ষা দীক্ষা করে, বাবা মারাও হতাশাগ্রস্ত যে তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে একটা ইনভেস্ট করিয়ে তাদের দ্বারা কোনো আউটপুট হচ্ছে না। তো সেজন্য আমি কর্মসংস্থান এবং এই বেকারত্ব দূরকরণ আর মাদক মুক্ত তখনই হবে আপনি যখন আমার এই যুব সমাজকে, আমাদের যুবকরা ঢেলে সাজাতে পারবেন, কর্ম ব্যবস্থা করে দিতে পারবেন। তো এগুলো নিয়ে আমি কাজ করছি, এগুলোই আমার অগ্রাধিকার থাকবে। আর আমি চাই যে কমিটমেন্ট, রাষ্ট্রের যে বরাদ্দ এটা হলো আমানত। আপনি এই রাজনীতি করবেন, আমানত খেয়ানত করতে পারবেন না, আপনাকে এখানে আসতেই হবে। এখন যুব সমাজ বলেন, যে কোনো সমাজ বলেন, সবাই পরিবর্তন চায়। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল বা এখন যারা নির্বাচন অন্যান্য দল করতেছে, তারা তো এদেশে ক্ষমতায় দীর্ঘদিন ছিল, তারা এইগুলো সমস্যার সমাধান করতে পারে না। এই জন্য মানুষ নতুনত্ব চায়, মানুষের আস্থা বিশ্বস্ততার দিকে ইসলামী আন্দোলন এখন এক ধাপ এগিয়ে। আমরা কল্যাণমুখী রাজনীতি, ইনসাফ, ন্যায়, নিষ্ঠা এবং জবাবদিহিতার মূলক রাজনীতি এদেশে আনতে চাই। জনগণের সাথে আমাদের কমিটমেন্ট এটা। আমরা এই জন্যই জনগণ কি এখন চাচ্ছে কি এটা আমরা রিড করতেছি, আমরা জনগণের পালস ধরে ধরে কাজ করতেছি। এই জন্যই আমরা ইসলামী আন্দোলনের উপর এদেশের মানুষের এখন আস্থা বিশ্বাস। ইসলামী আন্দোলন এই জন্য, ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলো, দেশপ্রেমিক দলগুলো এই জন্য এখন সবার আস্থাভাজনে পরিণত হয়েছে এবং আগামীতে তারাই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। জনাব ওবায়দুর রহমান, আপনি যেহেতু একজন তরুণ নেতা এবং তরুণ রাজনীতিবিদ, আপনি যদি ভোলা 1 আসন থেকে এমপি নির্বাচিত হন, তাহলে তরুণদের নিয়ে আপনার কি ধরনের পরিকল্পনা আছে, কি ধরনের দীর্ঘমেয়াদী টিকসই উন্নয়ন পরিকল্পনা আপনি করছেন, যদি আমাদেরকে বলতেন। যে আবারও আপনাকে ধন্যবাদ, দীপকথার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশে এখন প্রায় 40% মতো তরুণ এবং যুব সংস্থা। আমি নিজে একজন তরুণ উদ্যোক্তা, একজন ব্যবসায়ী। আমার দীর্ঘদিনের 20-25 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে উন্নত রাষ্ট্র যদি বাংলাদেশকে করতে হয়, প্রথমেই তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমি এই দিকটাকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। আর তরুণদেরকে আপনার কারিগরি বলেন, আপনার কম্পিউটার, কৃষি, এগুলোর উপর দক্ষ করে গড়ে তোলা। তারপরে এদেরকে আমরা বাংলাদেশ থেকে যেমন বাইরে যখন তারা যাবে আমাদের রেমিটেন্স যোদ্ধা হয়ে, তাদেরকে আমরা এখান থেকে কিভাবে কোন বিষয়ে সে যাবে সেই বিষয়ের উপর ট্রেনিং করে দক্ষ করে আমরা পাঠাবো। আজকে বাংলাদেশ দেখেন, দুঃখের বিষয় যে বাংলাদেশের যুবকরা আজকে এদেশে কর্মসংস্থান না পেয়ে এই যে বাইরে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, তারা বৈধ কোনো পথ পাচ্ছে না, রাষ্ট্র তাদেরকে সেই সিকিউরিটিটা দিতে পারছে না। সেই জন্য তারা অবৈধ পথে আপনার ইটালি, সুদান হয়ে, লিবিয়া হয়ে অবৈধ পথে সমুদ্র পাড়ি দিয়ে জীবনের রিস্ক নিয়ে যেভাবে যাচ্ছে, অনেক যুবক এদেশের আপনার এই যে নদী পথে মারা যাচ্ছে। এটা তো আসলে রাষ্ট্রের দায়িত্ব ছিল। যেই রাষ্ট্র আসলে করাপ্টেড হয়, দুর্নীতি করে বারবার, তাদেরকে দিয়ে এগুলো হবে না। আমরা এটা আশাবাদী, কারণ আমাদের রাজনীতিটা হলো ইসলাম ভিত্তিক, ধর্মভিত্তিক এবং দেশ এবং দুনিয়া আখিরাত সবগুলো মিলিয়ে। আপনি যদি শুধু দুনিয়ামুখী রাজনীতি করেন, তখন আপনার মধ্যে কমিটমেন্ট, আমানত আপনি রক্ষা করতে পারবেন না। কারণ আপনি জবাবদিহি কার কাছে করবেন? দল তো আপনাকে জবাবদিহি করে না। বাংলাদেশের এই সংস্কৃতি নাই কোনো মন্ত্রী এমপিকে দুর্নীতি দেয় তাকে বরখাস্ত করা বা তার পদ কেড়ে নেওয়া, বরং তাদেরকে আরও উপরে প্রমোশন করা হয়। আর আমাদের এখানে হলো দলের কাছে আমাদের কমিটমেন্ট, আমানতদারি থাকবে, দল জনগণের কাছে থাকবে, আর আমাদের আল্লাহর কাছে আমাদের জবাবদিহিমূলক যে আমরা নেতৃত্ব দিচ্ছি, জনগণের যদি ওয়াদা কমিটমেন্ট রক্ষা করতে না পারি, সেখানেও আমাদের প্রশ্নবিদ্ধ। তো এই জন্য আমরা আপনাকে টোটাল দক্ষ যুব সমাজ গড়ে তোলা, এবং আমার ভোলায় যেহেতু গ্যাস আছে 29টা গ্যাস কূপ, সেটাকে আমরা শতভাগ কাজে লাগাবো। এই দ্বীপ জেলা ভোলায় আপনার গত 20 বছরে আপনি দেখেছেন যে কোনো কর্মসংস্থানে কোনো মিল ফ্যাক্টরি হয়েছে? 2টা কোম্পানি এসেছে ভোলাতে, যে আপনার শেলটেক এবং কাজী ফার্ম, তারা তাদের নিজেরা এখানে বেছে নিয়েছে, কিন্তু অন্যরা এখানে তো সেভাবে করতে পারেনি। আমি সেটার উপরে গুরুত্ব দিব। ইতিমধ্যে আমি এগুলো যোগাযোগ শুরু করে দিয়েছি। এগুলো নিয়ে আমি দীর্ঘদিন ভোলাতে আন্দোলন করেছি, গ্যাস আন্দোলন করেছি। আপনারা সবাই যারা মিডিয়াতে আছেন, যারা ভোলার মানুষ আমাকে চিনেন, যে এগুলো নিয়ে আমি কাজ করতেছি। সুতরাং এগুলো আমার পরিকল্পনায় আছে, আমি এগুলো নিয়ে ইনশাল্লাহ ব্যাপক কাজ করতে পারবো বলে আমি আশা রাখি। ভোলায় উন্নতমানের মুড়ি উৎপাদনে অগ্রণী মেসার্স জেকে ট্রেডার্স। প্রোপ্রাইটার জামাল উদ্দিন খানের তত্ত্বাবধানে স্বয়ংক্রিয় মেশিনে স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হয় চিকন ও মোটা 2 ধরনের প্রিমিয়াম মানের মুড়ি।
ভোলা থেকে সারা দেশে নিরবিচ্ছিন্ন সরবরাহে ভোক্তাদের আস্থার শীর্ষে তারা। একই সাথে শিল্পনগরী বিসিক খেয়াঘাটে মেসার্স খান ফ্লাওয়ার মিলস দীর্ঘদিন ধরে হরিণমার্কা আটা, ময়দা ও সুজি আধুনিক প্রযুক্তিতে বিশুদ্ধভাবে উৎপাদন করে বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। জনাব ওবায়দুর রহমান, আপনার নির্বাচনী এলাকা ভোলা 1, এই ভোলা 1-এ আপনি এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি দেখছি যে ভোলা জেলা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সম্ভাবনাময় জেলা। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নদীমাতৃক এই অঞ্চল, দ্বীপ জেলা, এটা নদীমাতৃক যে আমাদেরকে মৎস্য সম্পদ দান করেছেন, এটাকে প্রপারলি কাজে লাগানো, এখানে যে মৎস্য যে আমরা বিদেশে পাঠাতে পারি, এখানে কিভাবে সংরক্ষণ করতে এবং মৎস্য সংরক্ষণ এগুলো ব্যবস্থা করা, আমাদেরকে সমুদ্র দান করেছেন, এই সমুদ্রকে কাজে লাগানো, এই সমুদ্র ভিত্তিক যতগুলো এখানে আপনার খনিজ সম্পদ আছে, এখানে আমাদের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, এগুলোকে কাজে লাগানো, আমাদের এখানে চর কুকুরির মতো যে আপনার একটি সুন্দরবনের মতো একটি ট্যুরিজম স্পট আছে, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে ভোলা এবং দক্ষিণাঞ্চল বাংলাদেশের মধ্যে একটি অন্যতম ট্যুরিজম স্পট হতে পারে। এটাকে আমি কাজে লাগাবো, এটা পর্যটনের একটা, আমরা এখানে পর্যটন শিল্পনগরী গড়ে তুলবো, বাইরের যাতে ট্যুরিস্টরাও এখানে আসে, এটা একটা অর্থনৈতিক জোন হতে পারে। এখানে আমি আগেও বলেছি, এখনও বলছি যে গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল যদি এখানে করা হয় তাহলে এটা হবে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা, যেখানে শিল্পাঞ্চল, এখানে যদি কলকারখানা হয় বেকারত্ব দূর হবে, মানুষের কর্মসংস্থান হবে, এখানে জমির দাম বাড়বে, এখানে মানুষ তাদের বাড়ি ঘর করে ভাড়া দিতে পারবে, নানামুখী উপার্জনের সৃষ্টি হবে। এখানে আমরা যদি মেডিকেল কলেজ আনতে পারি, সেখানে আমাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এখানে স্টুডেন্টরা পড়বে, বাইরের ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা এখানে আসবে, মেডিকেলে বিদেশের ফরেন স্টুডেন্টরাও আসে, সেটার একটা ব্যবস্থা হবে। তারপরে এখানে আপনি যে এই দ্বীপ জেলার সাথে ঢাকার কানেক্টিভিটি, এটা যে ভোলা বরিশাল সেতু, এই সেতুটা করতে পারলে এখানে বায়াররা আসবে, ইনভেস্টর হবে, এখানে গার্মেন্টস যদি হয় তাহলে বায়ার আসবে, বাইরের ফরেনাররা আসবে। এগুলো নিয়ে আমাদের আপনার প্রতিটা পদক্ষেপই আপনার দেশ আমরা চিন্তা করছি যে ভোলার বাগমারায় যদি আমরা আপনার শিল্প জোন করতে পারি, সেটা নিয়ে আমরা বিডিএফ, আমরা ভোলার থেকে দীর্ঘদিন কাজ করতেছি। ভোলায় একটি সার কারখানা হওয়ার যে আপনার এখন ফিজিবিলিটি এবং জমি সেগুলো স্টাডি হচ্ছে, সেই সার কারখানাটা হবে। তার সার কারখানা হলে এখানে আপনার কাগজ মিল, যে নিউজ প্রিন্ট মিল হতে পারে, এর মাধ্যমে হলেও এখানে অনেক কর্মসংস্থান হবে। আপনি ভোলাকে বাংলাদেশের মধ্যে একটি শিল্পনগরী গড়ে তোলার যে ব্যবস্থা, যে সব কিছু আমাদের এখানে আছে, আমাদের বিদ্যুৎ আছে, আপনার 2টা পাওয়ার প্লান্ট আছে, এখানে আরও মেগা আপনার গ্যাস যেহেতু আছে, এখানে আমরা পাওয়ার প্লান্ট করতে পারি। এর মাধ্যমে আপনার বাংলাদেশের যেমন চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের পরে আপনি যদি ধরেন তাহলে সম্ভাবনাময় জেলা এবং শিল্পাঞ্চল জেলা আপনাকে ভোলাকে গড়ে তুলতে পারেন। এগুলো আমি ইনশাল্লাহ করব। আমি রাজনীতিটাকে আমি এবাদত মনে করি, আমি আমানত মনে করি, এই জন্যই আমি একজন ব্যবসায়ী হয়েও, তরুণ উদ্যোক্তা আমি এই রাজনীতিতে আসা, ভোলার বেকারত্বর কর্মসংস্থান দূর করা এবং শিক্ষানগরী হিসাবে আমার এই ভোলাকে, আমার জন্মস্থান এই দ্বীপ জেলাকে সাজানোই আমার পরিকল্পনা। আজকে যেই প্রতিষ্ঠানে এসেছেন, এটা আমার শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান। আমি প্রথমে ভোলা আদর্শ একাডেমিতে পড়াশোনা করেছি, তারপরে দ্বিতীয় আমি ভোলা এই আলিয়া মাদ্রাসায় এখানে স্টুডেন্ট ছিলাম। 1994 সালে আমি এখান থেকে দাখিল পরীক্ষা দিই। তারপরে আমার দ্বিতীয় প্রতিষ্ঠান ছিল তৃতীয় ভোলা সরকারি কলেজ, সেখানে আমি ইন্টার পর্যন্ত পড়ি। পরবর্তীতে আমি ঢাকা আলিয়া এবং এশিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমি কর্মজীবনে প্রবেশ করি। আমি ভোলার দর্শক, তরুণ সমাজ, দ্বীপকথার যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই প্রোগ্রাম দেখার জন্য। আমি ভোলার যুব সমাজের প্রতি আহ্বান করব যে আপনাদের বয়স, আমার বয়স, আমরা কাছাকাছি, আপনাদের কি চাওয়া কি পাওয়া এগুলো আমি বেশ ভালোভাবে অনুধাবন করি। কারণ আমি এখনও আপনার ব্যবসা, আপনি বলেন স্টুডেন্ট লাইফ, সেটার সাথেও আছি। যেহেতু আমি একজন প্রকাশনা ব্যবসায়ী, আমার কিছু লিখিত বইও আছে, আমি কিছু গবেষণাও করি এডুকেশন নিয়ে। তো আমি সবার চাওয়া এবং তাদের চিন্তা চেতনা লালন করি, আমি সেভাবেই ভোলাকে করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন খান ফলোয়ার্স মিলের সৌজন্যে দ্বীপকথার নিয়মিত আয়োজন মাঠের রাজনীতি। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত ছিলেন হাত পাকা মনোনীত প্রার্থী জনাব ওবায়দুর রহমান। দর্শক, আমরা অন্য কোনো একদিন অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে আবারও দ্বীপকথার মাঠের রাজনীতিতে নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।